আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ভালো আছেন তো সবাই? একটু কি উত্তর শুনতে পারি? কেমন আছেন? আচ্ছা, আপনার প্রথম কথা হলো আমার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আছে বলে আমাকে যে ধরনের মিটিংয়ে যেতে হয় বা যে ধরনের কাজ করতে হয় সেখানে এত সংখ্যক নারী একসাথে দেখা হয় না। তো কাজে আপনাদেরকে দেখে আমার মনটা খুব ভরে গেছে, কারণ আপনারা সংখ্যায় যে বেশি, যেখানে নারীদের সংখ্যা বেশি হবে বুঝে নিতে হবে এটা অটোমেটিক্যালি আমাদের একটা বড় শক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং বাংলাদেশের জনসংখ্যার এবার যে হিসাব, সেখানে প্রায় 52% নারী আছে। তো আগে আমরা বলতাম জনসংখ্যার অর্ধেক নারী, কোনো মতে অর্ধেক হতে যাচ্ছে, কিন্তু এবার তো আমরা বেশি। আর এবার যদি নির্বাচন সামনে আসে তাহলে তো নির্বাচনে ভোটারের সংখ্যাও আমরা বেশি হব। কাজে বাংলাদেশের নীতি নির্ধারক, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারক এই নারীরাই হবে, এটা মনে রাখতে হবে। আমি প্রথমে একটু বলতে চাচ্ছি যে আসলে আমরা তো একটা বৈশ্বিক জগতে আছি, তো সেজন্য আমি প্রথমে প্যালেস্টাইনের নারীদের কথা একটু বলবো। প্যালেস্টাইনের নারী ও শিশুদের উপর যে বছরের পর বছর যে তাদের যে নির্যাতন এবং তারা যে সহিংসতার শিকার এবং তাদেরকে যে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এবং একটা জিনিস মানে প্যালেস্টাইন সম্পর্কে পড়ে আমি যেটা জেনেছি সেটা হলো নারীদের প্রতি তাদের যে বিশেষ আক্রোশ ইসরায়েলের প্রতিপক্ষে, সেটা হলো নারীরা সন্তান জন্ম দেয় এবং তাদের ধারণা এই যে প্যালেস্টাইন ইসরায়েলের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের জন্মদাতা হলো এই নারীরা। তো কাজে তাদেরকে মেরে ফেলতে হবে এবং তাদের সন্তানদেরকে মেরে ফেলতে হবে। এই যে মানে কী পরিমাণ যে কষ্ট সেটা হচ্ছে। তো কাজে আমরা বাংলাদেশে বসে তাদের প্রতি আমাদের সংহতি একটু আমাদের সবসময় জানাতে হবে। আমি প্যালেস্টাইনের নারীদের প্রসঙ্গে একটু বলছি যে তারা কিন্তু তাদের প্রতি যে এই সহিংসতা, তারা যে এত কষ্ট পাচ্ছে, তারা কিন্তু নানাভাবে এটাকে আবার প্রতিরোধ করছে। তারা একটা জিনিস আছে যেটা আমরা বলি না, কাঁথা সেলাই করি, আমরা কাঁথা বিশেষভাবে সেলাই করি, ওরা একটা জিনিস মানে সেটাকে বলে তাঁতরিজ। তাঁতরিজটা হলো মানে একটা বিশেষ সেলাইয়ের পদ্ধতি, যেটা তারা তাদের পোশাক, তাদের সব কিছু এগুলো তারা বনে নিজের হাতে সেলাই করে এবং এই কাপড়ের মধ্যে তাদের ইতিহাসটা তারা ধরে রাখে। কোন সময় কী ঘটেছিল তাঁতরিজ দেখে সেটা বোঝা যাবে। তো আমাদের দেশেও কিন্তু সেটা কিন্তু আছে। আমি বাংলাদেশের নারী নির্যাতনের নির্যাতনের কথাটা কিন্তু এখন কমে গেছে। এখন দেখেন সহিংসতা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু পার্থক্য আছে দুটা। নির্যাতন এক ধরনের মানে আমাদের উপর হয়, সেটা শারীরিক নির্যাতন হয়, মানসিক নির্যাতন হয়। এটা আমরা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছি এবং আমাদের আইনটাও কিন্তু সেই নির্যাতনকে কেন্দ্র করে। কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সহিংসতা, এবং এই সহিংসতার মাত্রা কিন্তু অনেক ব্যাপক। এবং এই ব্যাপক হওয়াটার পিছনে যেটা আমরা দেখছি যে নারী, যেটা আমাদের একটু আগে আমাদের মাননীয় উপদেষ্টা বলে গেলেন যে জুলাই আন্দোলনে মেয়েরা তো রাত 12টায় বেরিয়ে এসেছিল, ওইটা কিন্তু একটা 14ই জুলাই সম্ভবত, যেদিন নাকি তুমি কে আমি কে রাজাকার বলে যে মেয়েরা বেরিয়ে এসেছিল। এই বেরিয়ে আসাটা কিন্তু একটা পুরো জুলাই আন্দোলনকে একটা বড় মাত্রা যোগ করেছিল। নারীরা বিপুল সংখ্যায় বেরিয়ে আসছিল, কিন্তু 5ই আগস্টের পরে এই নারীদেরকে আমরা সেভাবে দেখি। তো নারীরা যদি নাই হয়ে যায়, এটাও কিন্তু নারীর প্রতি একটা সহিংসতা, এটাও কিন্তু নারীর প্রতি একটা নির্যাতন, এটাও কিন্তু নারীকে অবমাননা করে। এবং আমরা সেটা সরকারের থেকেও আমরা এটা বুঝি
এটা সমাজের মধ্যেও এটা আমরা দেখছি যে বিভিন্ন প্রবণতা আমরা দেখছি, যেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। এবং সেই প্রবণতার মধ্যে আপনারা যখন ভিডিও দেখাচ্ছিলেন তখন একটা দৃশ্য দেখে আমি খুবই চিন্তিত হয়েছে। সেটা হলো বেগম রোকেয়ার ছবিতে কালি মাখা। এটা কোনো অবস্থাতে মানে এটা একটা ইঙ্গিত যে আমরা যে বেগম রোকেয়ার ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম এত বছর, মুসলিম নারীরা যে লেখাপড়া করেছে, মুসলিম নারীরা যে এগিয়ে আসছে, ওনার বেগম রোকেয়ার ভাষায় জজ ব্যারিস্টার রয়েছে, সেটা তো বেগম রোকেয়ার কারণে। আজকে যদি তার ছবিতে কালি লাগানো হয় তাহলে বুঝতে হবে যে আমাদের উপর বড় ধরনের আক্রমণের পরিকল্পনা কেউ না কেউ করছে, এবং এই কেউ না কেউ যেই হোক তাকে প্রতিহত করতে হবে। করতে পারবেন না? আপনারা কি করতে পারবেন? এদেরকে প্রতিহত করতে হবে যারা আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চাচ্ছে, যারা আমাদেরকে আবারও এমনভাবে নিয়ে আসতে চাচ্ছে যে হ্যাঁ আমি একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই বাংলাদেশের নারীর অবস্থানটা কী হবে সেটা আমাকে সুনির্দিষ্ট করতে হবে। সেটা আমাদেরকে নারীকে পিছিয়ে রেখে নারীকে আবার ঘরের মধ্যে চলে যাওয়ার মানে ব্যবস্থা করে এটা কোনো মতে আমরা মেনে নেব না। এবং সেজন্য এখন যে নারীরা বাইরে চলে আসছে, আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে নারীর অগ্রগতির সাথে সাথে আমাদের প্রতি যে সহিংসতা, নির্যাতন বা বৈষম্যের ধরন একটু মাত্রা পরিবর্তন হবে। এই পরিবর্তনটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমরা কেমন করে সেটাকে চিনছি, এবং সেই অনুযায়ী আমি মনে করি যে আমাদেরকে আমি আমার বন্ধু শারমিন মুর্শেদকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে সে কিন্তু দিনে রাতে বলতে গেলে সারাক্ষণ চিন্তা করে যে কী করলে এই মন্ত্রণালয়ের মাধ্যমে সে নারীদের জন্য কিছু করতে পারবে। আমি সত্যি সত্যি বলছি, কারণ আমি সাক্ষী তার মানে চিন্তার, তার মানে উৎকণ্ঠার, তার যে চেষ্টা, এইটার আমি সাক্ষী আছি। কাজে আমি এটা বলবো যে আপনারা তার জন্য একটা বড় হাততালি দেবেন, কারণ আসলে আপনারা লাকি যে এরকম একজন উপদেষ্টা আপনাদের পেয়েছে। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, মানে এখন তো অনেক ট্যুর করতে হয়, সেখানে স্বাভাবিকভাবে ডিসি, এসপি, ইউএনও এরা কিন্তু আমাদেরকে প্রোটোকল সার্ভিস দিতে আসে। বেশ ভালো লাগে আমার। অনেক জায়গায় ডিসি নারী, এসপি নারী, ইউএনও নারী, এবং তারা যখন এসে তাদের সাথে একটা ভিন্ন ধরনের, আমাদের যারা পুরুষ ডিসি এসপি আছেন তারাও প্রচুর আমাদেরকে সাথে কাজ করে। কিন্তু আমার একটা বিশেষ ভালো লাগার দিক আছে, সেটা আমি লুকাচ্ছি না। সেটা হলো যে নারীদেরকে যখন একসাথে দেখে এবং তারা অনেক দৃঢ়তার সাথে যখন তাদের কাজ করে, তাদেরকে দেখে আমার ভালো লাগে। তো কাজে এটা একটু আগে আনসার দেখলাম, এবং তারা অনেক কাজ করছেন, সব ক্ষেত্রে নারীরা এগিয়ে আসছে। তবে আমাদের কিছু কাঠামোগত নির্যাতন আছে, যেটা মানে উন্নয়নের কাঠামো যদি বলেন, সব কিছু বলেন, তার একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে এই ডায়াসটা কিন্তু পুরুষদের জন্য বানানো হচ্ছে, বুঝছেন? আমাদের নারীদের জন্য করতে হলে আমাদেরকে একটা স্পেশাল একটা নিচে একটা দিতে হচ্ছে, মানে দৃশ্যমান হওয়ার জন্য। এটা কিন্তু একটা কাঠামোগত নির্যাতন। এটা কিন্তু একটা কাঠামো আমাদেরকে এমন তৈরি করে দেওয়া হয়েছে যে আমরা অদৃশ্য হয়ে যাচ্ছি। আমি কথা বলছি কিন্তু আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। আমাকে কেন আলগা একটা পিঁড়ি দিয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে? আমার মনে হয় যে এই জিনিসটা আমরা সব জায়গায় গিয়ে পরিবর্তন করব। আমাদের ডায়াসগুলো যেন নারীদের মতো করে হয়। আমি মনে করি যে পুরুষতান্ত্রিক চিন্তাধারা, যেটা পিতৃতন্ত্র বলা হচ্ছে, তার সাথে পুঁজিতন্ত্র কিন্তু এখন একটা বাস্তবতা। আপনারা দেখবেন যে আমাদের যে মার্কেট, আমাদের যে কাজের সুযোগ, আমাদের দেখেন সারা বিশ্বে কিন্তু এখন নারীরা কিন্তু যাচ্ছে। আমি অবাক হয়ে যাই যখন এয়ারপোর্টে অনেক সময় দেখি, এমিরেটসে কোনো ফ্লাইটে যায়, তখন দেখি যে প্রচুর মেয়েরা বিদেশে যাচ্ছে
শ্রমজীবী হিসেবে বা তারা কাজ করতে যাচ্ছে, তারা কিন্তু একটু হয়তো দ্বিধায় আছে, একটু হয়তো তাদের চেহারার মধ্যে একটু ভয় আছে, কিন্তু তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে তারা যাবে, তাদের পরিবারের জন্য কাজ করবে। তারা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। আমরা রেমিটেন্স যোদ্ধা বলতে অধিকাংশ ক্ষেত্রে পুরুষ রেমিটেন্স যোদ্ধা বোঝায়, কিন্তু প্রচুর নারী রেমিটেন্স যোদ্ধা আছে যারা আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে, এবং তারা কিন্তু প্রচুর কষ্ট করে এই টাকা পাঠায় তাদের সন্তানদের জন্য, তাদের দেশের জন্য। আমার মনে হয় যে এসব ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে এবং তাদের যেন নিরাপত্তাটা আমরা দিতে পারি, তারা যেন সেখানে কোনো সহিংসতার শিকার না হয়। কারণ এই সহিংসতা কিন্তু আমাদের বিদেশে গিয়েও নারীরা কিন্তু ভোগ করছে, এবং সেটা কিন্তু আমরা অনেক সময় মানে এমন এমন অবস্থা হয় যে সেই নারী লাশ হয়ে ফিরছে। তো কাজে এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এই যে পুঁজিতন্ত্র এবং পুরুষতন্ত্র, দুইটার মধ্যে একটা খুব সখ্যতা আছে, এবং তাদের যে বৈবাহিক সম্পর্কটা, এটা আমাদের জন্য একটা খুবই ভয়ঙ্কর একটা দিক, যেটা পুঁজিতন্ত্র এবং পুরুষতন্ত্র এক হওয়ার কারণে নারীকে পণ্য বানানো হয়, নারীকে মনে করা হয়, যেমন গার্মেন্টস শ্রমিকদেরকে মনে করা হয় তারা ডিসপোজেবল শ্রমিক। আজকে তাদের স্বাস্থ্যের কথা কেউ ভাববে না, তাদের মজুরি ঠিকমতো দেবে না, তারা মরে যায়, তাদের যেন এসব নিয়ে কোনো চিন্তা নেই, তারা এগুলো নিয়ে করে যায়। তো সেরকম আমাদের একটু ভাবতে হবে। আমি আবারও জুলাইয়ের প্রেক্ষাপটে যদি আসি, আমরা দেখি যে এখানেও আপনারা দেখেন 11 জন শহীদের কথা আছে। তো এটা মনে হতে পারে যেখানে 1500 জন বা 1000 জন যে হিসাবটাই আমরা পাচ্ছি হয়েছে, সেখানে মাত্র 11 জন নারী শহীদ। এটা মনে হতে পারে যে খুব বেশি না, কিন্তু নারীদের অবস্থান এবং আহত অনেক নারী আছে আমি জানি, যারা নাকি নিজেদের পরিচয় গোপন রেখেছেন পরে, যে আহত হিসাবে আর চিহ্নিত হতে চান না, কারণ তাদেরকে সেটা করতে হলে তাদের সমাজে তাদেরকে আবার ভিন্নভাবে মানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যে মায়েরা, আপনারা এখনও প্রচুর ভিডিও খুঁজে পাবেন, যে মায়েরা ঘরে খাবার রেঁধে আবার বাচ্চাদেরকে মানে আন্দোলনকারী বাচ্চাদেরকে খাইয়েছে, পানি দিয়েছে, তাদেরকে কিন্তু প্রচুর তাদের প্রতি তারা সেবা করেছে। এই মায়েরাও তো জুলাই যোদ্ধা, এদেরকেও আমরা যেন সেটা আমরা রাখি। আমরা দেখছি এখন নারীরা রাজনীতি করতে আসছে, কিন্তু সেই রাজনীতি করতে আসা নারীরা এখন কিন্তু প্রচুর বুলিংয়ের শিকার হচ্ছে। সাইবার বুলিং কিন্তু একটা খুব বড় ধরনের একটা সমস্যা, যেটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে, আমি মহিলা ও শিশু নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করব যে এই বিষয়ে যেন বিশেষভাবে কার্যক্রম গ্রহণ করা হয়। কারণ এই সাইবার বুলিংয়ের জন্য প্রচুর নারীরা আবার বেরিয়ে এসেও আবার তারা হচ্ছে, এমনকি কিছু মেয়ে আছে যারা নাকি এত বুলিংয়ের শিকার হচ্ছে যে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, এবং মানসিক রোগে কত নারী ভুগছে সেটা যদি আমরা হিসাব নেই, তাহলে কিন্তু প্রচুর আমরা দেখব যে আমরা এটা পাবো। আমি একটু বিধান দ্বারা যেহেতু এখানে উপস্থিত আছেন, আমি একটু বলতে চাই, এখন প্রাথমিক স্কুলগুলোতে মেয়েরা আছে বেশি ঠিকই, কিন্তু সেই মেয়েরা নাকি গান করতে চাইলে তাদেরকে বলা হয় গান করা পাপ, তোরা গান করবি কেন? এই ধরনের কথা যদি এখন স্কুলগুলোতে বলা হয়, এটা এমন না যে শুধু মাদ্রাসাগুলোতে বলা হচ্ছে, সাধারণ প্রাথমিক স্কুলগুলোতেও নাকি এখন মেয়েদেরকে গান করা বা তাদের এক্সট্রা কারিকুলাম কিছু করাতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা কিন্তু আমরা অবিলম্বে যেন এটা আমরা বন্ধ করি, সেটা করব। আমি শুধু শেষ করব আমার মৎস্য প্রাণী সম্পদের নারীদের কথা বলে। আপনারা মনে করতে পারেন সকালে ডিম খেয়ে আসছেন না সবাই? সকালে নাস্তায় ডিম, দুপুরে নিশ্চয়ই মাছ বা মাংস থাকবে, তারপর রাতেও খাবারে থাকবে। আমাদের মৎস্য প্রাণী সম্পদ ছাড়া কোনো খাবার হবে না, এটা একদম এটাকে ধরে নিতে হবে। কিন্তু
যে কথাটা সবাই ভুলে যায় সেটা হলো যে এই যে খাসির মাংস যদি খান, যেটাকে মাটন বলে হোটেলে অর্ডার দিতে হয়, সেটা কিন্তু গরিব নারীরা পালন করা সেই ছাগলের মাংস, খাসির মাংস, তারাই কিন্তু এটা পালন করছেন। তারা এটা আমাদেরকে সরবরাহ করছেন। গরুর দুধ যেটা আপনারা পাচ্ছেন সবই কিন্তু নারীদের দেয়া। এমনকি মৎস্য খামারিরা, পোলট্রি খামারি মেয়েরা চলে আসছে, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং তাদের যে মায়া মমতা এই কাজের প্রতি, সেটা কিন্তু একটা ভিন্ন ধরনের। আমি যখন যাই, আমি তাদের সাথে কথা বলি এবং তাদেরকে আমি খুঁজে বেড়াই, তখন আমার মনে হয় যে এই নারীদের স্বীকৃতি নাই। আমরা সেক্টরকে স্বীকৃতি দেই, কত জিডিপিতে কত অবদান রাখলো, কৃষিতে কত অবদান রাখলো, কিন্তু নারী কত অবদান রাখলো সেই স্বীকৃতিটা আমরা দিই না। কৃষিতেও নারীরা অবহেলিত, মৎস্য খাতেও নারীরা অবহেলিত, প্রাণী সম্পদেও অবহেলিত। আমি কাজেই বলবো স্বীকৃতির চাওয়ার ব্যাপারটাও আমাদের কিন্তু একটা সংগ্রামের অংশ হওয়া উচিত। আমি আর কথা বাড়াবো না, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের দেখে আমি খুবই ভালো লাগছে। আমি আর কিছুক্ষণ থাকবো, তারপর যাবো, আমাকে ক্ষমা করবেন।